আমরা এই ভিডিওতে বলেছিলাম যে 12 ভোল্ট 3 এম্পিয়ার দিয়ে একটি অ্যাডাপ্টার বা চার্জার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা এই ভিডিওটি যারা কিনা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, শুধু 12 ভোল্ট 3 এম্পিয়ার না, এর উপরে যদি আপনি 24 ভোল্ট 36 ভোল্ট বা এর নিচেও যদি হয় 6 ভোল্ট 9 ভোল্টের জন্য আপনি অ্যাডাপ্টার বা চার্জার তৈরি করতে চাচ্ছেন, অনায়াসে আপনারা তৈরি করতে পারবেন। তবে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনাদেরকে একটা লাইকের এম দিব। সেটা হচ্ছে আপনারা এই ভিডিওতে অ্যাটলিস্ট 300টা লাইক দিয়ে দিবেন খুব দ্রুত, তাহলে ভিডিওগুলো গ্রো করে এবং মানুষের সামনে পৌঁছায়। ইউটিউবের কাছে মনে হয় যে না, এই ভিডিওগুলোতে ভ্যালু রয়েছে। যেহেতু আপনারা অনেকেই ভিডিও দেখেন, সো সবাই যদি কষ্ট করে একটু লাইক দেন, তাহলে এই লাইকের এইমটা খুব দ্রুতই পূরণ হয়ে যাবে। অনেকগুলো ট্রান্সফরমার আছে, সো এই ট্রান্সফরমার গুলো যে কোনোটা দিয়ে আপনি চাইলে আপনার ফ্যানের জন্য বা আপনি যদি ঘরের লাইটের জন্য বা আপনার নিজের কোনো কিছু চার্জ, ব্যাটারি চার্জ করার জন্য, লিথিয়াম আয়ন ব্যাটারি হতে পারে, লিড অ্যাসিড ব্যাটারি হতে পারে, চার্জ করার জন্য যদি চার্জার তৈরি করতে চান, তাহলে হচ্ছে যে কোনো ট্রান্সফরমার দিয়ে আপনি করতে পারবেন। তার পূর্বে একটু আমরা এই ভিডিওটি একটু ডিটেলস আলোচনা করব, বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব, বিভিন্ন এক্সপেরিমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। এই কারণে ভিডিওটা একটু লম্বা হবে। তো এটা আমাদের এক ভাইয়ের কাছ থেকে পেয়েছি। এই ট্রান্সফরমারটা হচ্ছে 6 ভোল্টের 300 বা 600 এমএএস এর হতে পারে। তো যেহেতু এর গায়ে যে লেখা সেটা পড়ার মতো কোনো ক্ষমতা নেই এবং আমি জানিও না যে এই ট্রান্সফরমারটার অরিজিনাল কত ভোল্ট কত এম্পিয়ার। তো একই রকম দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফরমারটা দেখেও কিন্তু বোঝার কোনো অবস্থা নেই। তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে এই ট্রান্সফরমারটি কি? আপনার বাসায় হয়তো বা এই ধরনের অনেক ইলেকট্রনিক ডিভাইস পড়ে আছে, সেগুলোর ভিতরে আপনারা ট্রান্সফরমার পাচ্ছেন কিন্তু ট্রান্সফরমারের কোনো ভ্যালু নাই। তখন আপনি কিভাবে এই ট্রান্সফরমারটা থেকে ভ্যালুটাকে চেক করবেন? সো সেটা আমরা অবশ্যই ভিডিওর এক পর্যায়ে জেনে নিব। তো আমাদের এই ধরনের দেখতে পাচ্ছেন যে খুব ছোট ট্রান্সফরমারও হয়, আবার ধীরে ধীরে যদি আমরা একটু বড়র দিকে যাই, এই ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে 6 ভোল্টের 1000 মিলি এম্পিয়ার। এমএ দিয়ে মিলি এম্পিয়ার বোঝায়। 1 এম্পিয়ারের হচ্ছে এই ট্রান্সফরমারটি। তো আমাদের এই ট্রান্সফরমারটা হচ্ছে 12 ভোল্টের কিন্তু 3000 মিলি এম্পিয়ার, অর্থাৎ 3 এম্পিয়ারের হচ্ছে এই ট্রান্সফরমারটি। এখানে লেখা আছে 220 ভোল্ট 50 হার্টজ এবং এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 3000 মিলি এম্পিয়ার এবং ইনটু দিয়ে 2 দেওয়া আছে, অর্থাৎ আপনার দুইটা পথ থেকে হচ্ছে আপনি 12 ভোল্ট নিতে পারছেন। তো যাই হোক, এগুলোকে বলা হয় সেন্টার টেপ ট্রান্সফরমার, যেগুলোর এক পাশে হচ্ছে 3টা ওয়্যার থাকে, অপর পাশে 2টা ওয়্যার থাকে। আর কিছু ট্রান্সফরমার আছে, যেমন এই ছোট ট্রান্সফরমারটা, এটা দেখতে পাচ্ছেন ইনপুটে 2টা ওয়্যার, আউটপুটে 2টা ওয়্যার। তো এই ধরনের ট্রান্সফরমার গুলোকে বলা হয় নন সেন্টার টেপ ট্রান্সফরমার। 4টা প্রান্ত রয়েছে যে ট্রান্সফরমার গুলোতে, সেগুলোতে হচ্ছে আপনার ব্রিজ রেকটিফাইড তৈরি করে দেন হচ্ছে আপনার আউটপুটটা তৈরি করে নিতে হয়। আর আমি সবসময় সেন্টার টেপ ট্রান্সফরমারটা ব্যবহার করতে পছন্দ করি এবং এটার কানেকশন খুব ইজি। আপনাদেরকেও রিকমেন্ড করবো আপনারা সেন্টার টেপ ট্রান্সফরমার ব্যবহার করবেন। এবং এই ভিডিওতে আমরা সেন্টার টেপ ট্রান্সফরমার দিয়ে দেখাবো এবং পরবর্তীতে না হয় কোনো ভিডিওতে আমরা নন সেন্টার টেপ ট্রান্সফরমার দিয়ে দেখাবো। মেড ইন চায়না লেখা আছে, যদি উপরে এরকম স্টিকার থাকে আপনি স্টিকার দেখে অনায়াসে বুঝতে পারছেন 3 এম্পিয়ার এবং হচ্ছে 12 ভোল্টের একটি ট্রান্সফরমার। এরপরে যদি আমরা আরেকটা দেখি, অসংখ্য ভেরিয়েন্টের হয়। যেমন এই ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, আকার আকৃতি একটু অন্যরকম, তবে এটাও সেন্টার টেপ ট্রান্সফরমার। সো এই যে দেখতে পাচ্ছেন, সো এই যে দুইটা তারের মাঝে যদি একটা তার থাকে, তাহলে সেটাই হচ্ছে সেন্টার টেপ ট্রান্সফরমার। এক্ষেত্রে কিন্তু আমাদের ইনপুট হবে এইটা আর আউটপুট হবে এইটা। এবং আমরা দেখতে পাচ্ছি এই ট্রান্সফরমারটা হচ্ছে 35 ভোল্টের 6 এম্পিয়ার ট্রান্সফরমার। এগুলো হচ্ছে কাস্টম ভাবে তৈরি করা হয়, এক একজনে ম্যানুয়াল ভাবে তৈরি করে থাকে, হাতে তৈরি করা আর কি ট্রান্সফরমার, মেশিনে না। সো এই ট্রান্সফরমারটি কত ভোল্টের? 24 ভোল্টের ট্রান্সফরমার, ঠিক আছে, এবং 6 এম্পিয়ার। সো 6000 মিলি এম্পিয়ার মানে হচ্ছে 6 এম্পিয়ার বা 6 এম্পিয়ার। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা বেশ ভালো একটা ট্রান্সফরমার। এটা দিয়ে আমরা চাইলে 24 ভোল্ট আউটপুট নিতে পারি। আমরা এই ভিডিওতে যেহেতু বলেছি যে আমরা 3 এম্পিয়ারের একটি চার্জার তৈরি করবো, সো আমরা এই কারণে এই ট্রান্সফরমারটাকে সিলেক্ট করছি, অর্থাৎ 12 ভোল্ট 3 এম্পিয়ারের ট্রান্সফরমারটিকে আমরা এখান থেকে নিয়ে নিব। এখন হচ্ছে এই ট্রান্সফরমারটি ব্যবহার করে কিভাবে আপনারা চার্জারটি তৈরি করবেন তার স্টেপ বাই স্টেপ প্রক্রিয়াগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করব। তো এট ফার্স্ট হচ্ছে আমরা এটার ইনপুট সেকশনটা জানি। যেমন এখানে দেখতে পাচ্ছেন একই রঙের 2টা তার থাকবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে লাল তারটা হয়ে থাকে। সো লাল তার যদি 2টা হয় নিচের দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেকশন। এখানে আমাদের এসি 220 ভোল্ট সাপ্লাই দিতে হয়, অর্থাৎ এই 2টা তার আমরা এসি 220 ভোল্ট সাপ্লাই দিব। আর এই পাশে যে 3টা তার দেখতে পাচ্ছেন, এইখানে আমরা বেশ কিছু বায়াসিং প্রক্রিয়া আছে, সেইগুলোকে অ্যাপ্লাই করব। সেগুলো তো অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। এট ফার্স্ট হচ্ছে আমরা এখানে একটা 2 পিন প্লাগ কানেক্ট করব। তবে এই ভিডিওতে আমি কোনো সোল্ডারিং করব না, আমি কানেক্টর ব্যবহার করব বিশেষ ধরনের। আমি চেষ্টা করব এই কানেক্টরটির যে বাইলিং সেটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, এতে করে আপনারা এই কানেক্টরগুলো চাইলেও ব্যবহার করতে পারেন। এবং আমি একটু সিমুলেশনটা আজকে একটু ডিফারেন্স ভাবে করব, যাতে আপনারা ক্লিয়ার ভাবে কনসেপ্টটা বুঝতে পারেন আসলে কোনটার সাথে কিভাবে কানেকশন করা হয়। সো সোল্ডারিং করলে অনেক সময় হয় কি উল্টো করে কানেকশন করছি বা সোল্ডার করছি, অনেকে বুঝতে পারেন অনেকে বুঝতে পারেন না। আশা করছি আজকের ভিডিওটা প্রত্যেকে ক্লিয়ার ভাবে বুঝতে পারেন, যাদের পূর্বে কোনো কনসেপ্ট নাই বা ধারণা নাই তারও। সো এই কানেক্টর খুবই ইজি। আপনি জাস্ট এই প্রান্তে যদি একটা কানেক্ট করেন, তাহলে এই প্রান্তটা হচ্ছে বরাবর শর্ট। তো আপনাদের কাছ থেকে যদি দেখাই, দেখেন বরাবর জাস্ট একটা ড্রেন টাইপ, এটার ভিতর দিয়ে সরাসরি চলে গেছে। তো আমরা এই 2টা প্রান্ত কেটে নিয়েছি। এখান থেকে দেখেন এগুলো এরকম বড় থাকে, এখান থেকে আপনার যে কয়টা কানেক্টর দরকার সেই কয়টা আপনি কেটে নিতে পারবেন। তো এই 2টার মধ্যে হচ্ছে প্রথমে আমরা এই লাল 2টা তারকে হচ্ছে কানেক্ট করে ফেলবো।
এটা হচ্ছে একটা 2 পিন প্লাগ। সো দেখতেই পাচ্ছেন আমি একটা 2 পিন প্লাগকে হচ্ছে কানেক্ট করেছি ২ টা তারের সাথে। এটা কানেকশন খুবই সিম্পল। জাস্ট হচ্ছে ২ টা তার ২ টা প্রান্তের সাথে আপনারা জাস্ট কানেক্ট করে দিবেন। সো তাহলেই হয়ে গেল। এটা থেকে ২ টা তার বের হয়েছে। এই ২ টা তারকে আমরা এখানে কোনো পজিটিভ নেগেটিভ নাই এসি লাইনে। আপনি যদি এভাবেও লাগান কোনো অসুবিধা নেই। এভাবে করে উল্টা করেও লাগান কোনো অসুবিধা নেই। সো একভাবে লাগালেই হলো। এসি লাইনে কোনো পজিটিভ বা নেগেটিভ না থাকার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার ফেজ নিউট্রাল আপনি যেভাবেই কানেকশন করেন না কেন আপনার এই ট্রান্সফরমারটি কাজ করবে। অবশ্যই এসি লাইনের কানেকশন খুব শক্তভাবে করবেন যাতে খুলে টুলে না আসে। এতে করে আপনার হাতে লাগলে কিন্তু আপনি ইলেকট্রিক শক খেতে পারেন। সো অবশ্যই সাবধানে এই কাজগুলো করবেন। সো মোটামুটি আমাদের ইনপুট সেকশনের কাজ শেষ। এখন হচ্ছে আউটপুট সেকশন। এটাই মোস্ট ইম্পোর্টেন্ট। আমরা এইখানে এই ৩ টা প্রান্তকে কানেকশন করব এই ধরনের ৩ টা কানেক্টরের সাথে। সো আমি ৩ টা অংশ কেটে নিয়েছি। এখন আমরা জাস্ট বরাবর কানেকশন করি। আমি যেভাবে করব আপনারা চেষ্টা করুন ওইভাবে করতে, বা আপনি চাইলে এখানে সরাসরি সোল্ডারিং করে দিতে পারেন। কোনো অসুবিধা নেই। ডায়োড সিলেকশন করতে হবে। এটা খুবই ইম্পোর্টেন্ট যে আসলে আপনি আপনার ট্রান্সফরমার আউটপুটে কোন ধরনের ডায়োডটা ব্যবহার করবেন। মূলত কত এম্পিয়ারের, এম্পিয়ার ধরে হচ্ছে ডায়োড মূলত মার্কেটে আপনি গেলে পাবেন। যদি আপনি মার্কেটে গিয়ে বলেন যে ভাই আমাকে ৩ এম্পিয়ারের ডায়োড দেন তাহলে এই ধরনের ডায়োডগুলো দেওয়া হবে। যদি আপনার 6 এম্পিয়ার ডায়োড দরকার হয় তাহলে আপনি 6 এম্পিয়ার পাবেন। বিভিন্ন ধরনের এম্পিয়ার রেটিং অনুযায়ী কিন্তু ডায়োডগুলো পাওয়া যায়। তো আপনার সেই এম্পিয়ার রেটিং অনুযায়ী কিনে নেবেন। সো এক্সাম্পল হিসেবে আমরা যদি ২৪ ভোল্টের কোনো ট্রান্সফরমার নিয়েছি এবং সেটা 6 এম্পিয়ার, তাহলে আমরা আমাদের ট্রান্সফরমারের যে এম্পিয়ারটা থাকবে সেটা অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের ডায়োডটাকে সিলেক্ট করার। ঠিক আছে? যেমন আমাদের এইখানে যে ট্রান্সফরমারটা আমরা নিয়েছি এটা কিন্তু ৩ এম্পিয়ার। সো এই কারণে আমরা ৩ এম্পিয়ারের ডায়োডটি ব্যবহার করছি। মার্কেটে এটার যে মডেল নাম্বার 1N5408, এই মডেলটা যদি আপনি গিয়ে বলেন তাহলে আপনাকে এই ৩ এম্পিয়ারের ডায়োডটাই কিন্তু দেয়া হবে। এছাড়াও ১ এম্পিয়ারের ডায়োড আছে, তারপরে ৪ এম্পিয়ারের ডায়োড আছে, 6 এম্পিয়ার আছে, 10 এম্পিয়ার আছে। এরকম বিভিন্ন এম্পিয়ার রেটিং এ কিন্তু আপনারা ডায়োডগুলো পেয়ে যাবেন। এরকম হচ্ছে ২ টা ডায়োড দরকার হবে। তো আমি বললাম এখন যদি আপনি চান এই ৩ এম্পিয়ারের ট্রান্সফরমারের আউটপুটে আপনি ১ এম্পিয়ারের ডায়োড ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনি আউটপুটে ১ এম্পিয়ারই পাবেন। যেহেতু আমরা এখানে ৩ এম্পিয়ারের আউটপুট চাচ্ছি, আমরা এখানে ৩ এম্পিয়ারের ডায়োড ব্যবহার করব ২ টি। এবং ডায়োডের দেখতে পাবেন মনোযোগ সহকারে যদি ডায়োডের মধ্যে খেয়াল করেন একটা কাটা অংশ বা দাগ দেওয়া অংশ আছে সাদা। এই সাদা অংশটাকে হচ্ছে আমরা সামনের দিকে ধরবো, বা আমরা এই ক্ষেত্রে আমাদের এই ট্রান্সফরমারের ক্ষেত্রে পজিটিভ ধরছি। আমি অ্যানোড, ক্যাথোড এই ধরনের কথা বলে ঝামেলা তৈরি করতে চাচ্ছি না। ধরে নিবেন আপনার এই দাগ দেওয়া অংশ দুইটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আমাদের এই ক্ষেত্রে। তো এই ২ টা প্রান্তকে আমরা একত্রে রাখতে পারি। এভাবে করে আপনি চাইলে একই রঙের যে ২ টা তার বের হয়েছে এই ২ টার সাথে বরাবর সোল্ডার করে দিতে পারেন এইভাবে। তো আমরা সোল্ডার করব না, যেহেতু আমরা এইখান থেকে কি করব ২ টা প্রান্তে ২ টা ডায়োডকে এইভাবে ব্যবহার করব। অর্থাৎ সাদা দাগ দেওয়া অংশটা আমাদের বাহিরের দিকে থাকবে আর তারের দিকে থাকবে হচ্ছে কালো প্রান্তগুলো। সো এখানে একটা ছোট্ট তার দেখতে পাচ্ছেন কালো। এই তারটাকে হচ্ছে আমরা এইখান থেকে যে সাদা তারটা বের হয়েছে অর্থাৎ আমরা এটাকে নেগেটিভ বা গ্রাউন্ড প্রান্ত হিসেবে ধরছি। সো আমরা এইখান থেকে হচ্ছে একটা কালো তারকে কানেক্ট করে ফেলবো। আমরা এই ধরনের আরেকটা কানেক্টর নিব, অর্থাৎ 2 পিন নিব আরো ২ টা। নেওয়ার পর আমরা কানেকশনটা করব একটু ক্রস করে। তো আমরা এই ২ টা ডায়োডকে এক প্রান্ত ধরবো এবং এই ২ টাকে এভাবে করে আমরা একটা প্রান্ত দিয়ে হচ্ছে ইনপুট করব আর এই কালো প্রান্তটাকে হচ্ছে অপর একটা প্রান্ত দিয়ে নিব। অর্থাৎ আমরা ৩ টা প্রান্তকে ২ টা প্রান্তে কনভার্ট করে ফেললাম। তো আমরা ২ টা প্রান্তকে একত্রে করে একটা প্রান্তের সাথে কানেক্ট করেছি আর আমাদের যে গ্রাউন্ড প্রান্তটা আছে সেটাকে আমরা অপর আরেকটা প্রান্তে কানেকশন করে দিয়েছি। তো মোটামুটি আমাদের রেকটিফিকেশনের কাজ হয়ে গেছে। অর্থাৎ যেহেতু আমাদের ট্রান্সফরমার ইনপুটে এসি আসে এবং আউটপুটেও এসি আসে, তো এই এসিটাকে আমরা এই রেকটিফিকেশনের মাধ্যমে ডিসিতে কনভার্ট করে ফেললাম। এখন আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটি ক্যাপাসিটর। সো এই ক্যাপাসিটরটা মূলত হচ্ছে একটা ফিল্টারিং ক্যাপাসিটর। আমাদের এই চার্জিং সেকশনে আমরা মূলত এই ক্যাপাসিটরটা এই কারণেই ব্যবহার করি যাতে আমাদের আউটপুটটা স্মুথ হয় বা ফিল্টার হয়ে পিওর ডিসিতে কনভার্ট হয়। সো এই ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে আসলে আমার যে এই ক্যাপাসিটরটা এটার ভোল্টেজ কত হবে? তো আপনি 2200 মাইক্রোফ্যারাডই ব্যবহার করতে পারেন। 2200 মাইক্রোফ্যারাডের মধ্যে অনেক ধরনের ভোল্টেজ রেটিং এর পাওয়া যায়। সো ধরেন আপনি এখন যদি 24 ভোল্টের কোনো ট্রান্সফরমার ব্যবহার করছেন তার সাথে হচ্ছে 1.5 গুণ করে দিবেন। গুণ করার পর যে মানটা আসবে সেই মানের উপরের কোনো মানের ক্যাপাসিটর আপনাকে ব্যবহার করতে হবে। অ্যাজ এ এক্সাম্পল আমরা এটাই ধরছি 12 ভোল্টের একটি ট্রান্সফরমার, এর সাথে যদি আমরা 1.5 গুণ করে দেই তাহলে আমরা পাচ্ছি 18 ভোল্ট অর্থাৎ 18 ভোল্ট পাচ্ছি। সো 18 ভোল্টের আমরা কোনো ক্যাপাসিটর ব্যবহার করব না। এই ক্ষেত্রে 18 ভোল্টের উপরে কোন ক্যাপাসিটরটা আছে? অবশ্যই 25 ভোল্টের ক্যাপাসিটর। তো আমরা চাইলে 35 ভোল্টও ব্যবহার করতে পারি, কিন্তু এটা ওভার প্রাইস হয়ে যাবে। ইলেকট্রনিক্স কাজে আমরা খুব বেশি খরচ করব না। যেটা কাছাকাছি রেটিংস এর থাকে সেটা ব্যবহার করলে আউটপুট সবচেয়ে ভালো পাওয়া যায়। সো এই কারণে আমরা 25 ভোল্টের হচ্ছে
এই ক্যাপাসিটরটা ব্যবহার করব। আর এই ক্যাপাসিটর আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে হচ্ছে দাগ দেওয়া আছে, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, আর এই পাশের প্রান্তটা হচ্ছে পজিটিভ প্রান্ত। সো পজিটিভটা হচ্ছে আমাদের ডায়োডের যে দুইটা প্রান্ত আমরা একত্রে করেছি এটার সাথে কানেক্ট করব, আর নেগেটিভটা হচ্ছে আমাদের এই যে সাদা হয়ে কালো প্রান্তটা এসেছে এটার সাথে আমরা কানেক্ট করে দিব। পাশাপাশি আমি এর সাথে আরেকটা কাজ করব, এখানে একটা লাল এবং কালো তারকে কানেক্ট করব, এতে করে আমাদের পজিটিভ এবং নেগেটিভ আউটপুটটা আমরা পেয়ে যাব। সো আমাদের মোটামুটি এখানে আমরা আউটপুট তৈরি করে ফেলেছি, অর্থাৎ আমাদের ট্রান্সফর্মার থেকে আউটপুট বের করে ফেলেছি। এবং খেয়াল রাখবেন আমি কিন্তু হাতে গ্লাভস পরে নিয়েছি, যারা কিনা নতুন প্রফেশনাল না তারা চেষ্টা করবেন হাতে গ্লাভস পরে নিয়ে কাজ করার, এবং পায়ে অবশ্যই রাবার জাতীয় জুতা পরার ব্যবস্থা করবেন, এতে করে ইলেকট্রিক্যাল শক থেকে বাঁচবেন। এইটার উপরে সরাসরি ট্রান্সফর্মারের উপরে হাত দিবেন না, এখানে অনেক সময় হাই ভোল্টেজ চলে আসে, প্লাস এই ক্যাপাসিটরের উপরেও হাত দিবেন না। সেই খালি অংশটা যদি হাত দেন তাহলে কিন্তু আপনি মারাত্মক ইলেকট্রিক্যাল শক খেতে পারেন। সো আমি এখন হচ্ছে এসি 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, আমার এখানে 2 পিন সকেট আছে। এরপর আমাদের একটা মিটার প্রয়োজন হবে, আমি মিটারটাকে সেট করে নিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি 20 ভোল্ট সেট করেছি, তবে আমার মনে হচ্ছে না ভোল্টেজ 20 ভোল্টের উপরে থাকতে পারে, আমরা 200 ভোল্টে সেট করে নিচ্ছি। ওকে, সো সেট করার পর আমরা এটাকে এক পাশে রাখছি। যে সমস্ত ট্রান্সফরমার মান জানা নেই, আপনারা হচ্ছে এইভাবে ডায়োড এবং ক্যাপাসিটর কানেকশন করার পর মিটারের সাহায্যে ভোল্টেজ দেখে নির্ণয় করতে পারবেন যে আসলে আপনার ট্রান্সফরমারটি কত ভোল্টেজের। এখন আমরা পজিটিভের সাথে হচ্ছে লাল প্রুফটাকে এবং নেগেটিভের সাথে হচ্ছে কালো প্রুফটাকে যদি কানেক্ট করি তাহলে আমরা আউটপুট ভোল্টেজটা দেখতে পাবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখন আউটপুট ভোল্টেজ 20.8 ভোল্ট আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি এটা দিয়ে ব্যাটারি চার্জ করি তাহলে আমাদের ব্যাটারি কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কেননা 12 ভোল্টের ব্যাটারি হচ্ছে 14.4 ভোল্ট হচ্ছে ম্যাক্সিমাম, বা আপনি যদি 13.8 ভোল্ট বা 6 ভোল্ট রাখেন তাহলে হচ্ছে খুব ভালো। বিশেষ করে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের জন্য হচ্ছে 13.6 আমি অনেক ভালো আউটপুট পেয়েছি। সো যদিও 12.6 ভোল্ট বলা হয়, সো 12.6 ভোল্ট যদি আমরা চার্জ দিই তাহলে অনেক ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু 12.6 ভোল্ট পর্যন্ত চার্জ উঠতে পারে না। সেই ক্ষেত্রে 13.2 ভোল্ট বা 13.6 ভোল্ট আমরা হচ্ছে ইনপুট দিতে পারি, অথবা 13.8 ভোল্ট হচ্ছে ম্যাক্সিমাম লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের জন্য। আর যদি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন তাহলে সরাসরি 14.4 ভোল্টে হচ্ছে আপনার চার্জিং ভোল্টেজটা রাখতে হবে। সো এই ক্ষেত্রে কি আমাদের ভোল্টেজটা কত বেশি, 20.9 অলমোস্ট 21 ভোল্ট আমরা এখানে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন এই যে 20 ভোল্ট, এই 20 ভোল্টকে কনভার্ট করার জন্য 4টা প্রক্রিয়া আমার জানা আছে। সো আমি একে একে শেয়ার করছি 4টা প্রক্রিয়া। সো ফার্স্ট যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে জেনার ডায়োড ব্যবহার করা। সো আপনি এখানে চাইলে 12 ভোল্ট বা 14 ভোল্ট বা 15 ভোল্টের একটা জেনার ডায়োড ব্যবহার করতে পারেন। সেটা ব্যবহার করলে আপনি আউটপুটে ফিক্সড একটা আউটপুট পাচ্ছেন। কিন্তু জেনার ডায়োডের কিছু প্রবলেম আছে, সঠিকভাবে যদি আপনি কানেকশন না করতে পারেন তাহলে সেটা পুড়ে যাবে, এবং তাছাড়াও বেশ কিছু টেকনিক্স আছে সেগুলোকে আপনার অ্যাপ্লাই করতে হয়। সো যারা কিনা এক্সপার্ট তাদের জন্য ঠিক আছে জেনার ডায়োড। সো জেনার ডায়োড এই মুহূর্তে আমার কাছে 15 ভোল্ট 14 ভোল্ট ওই টাইপের ভোল্টেজের নাই জেনার ডায়োড, এবং জেনার ডায়োড আমার খুব কম ব্যবহার করা হয়, এই কারণে আমার কালেকশনে নেই, এই কারণে আমি এই প্রক্রিয়াটা দেখাতে পারছি না। এর পরের প্রক্রিয়া হচ্ছে আপনি চাইলে LM-IC ব্যবহার করতে পারেন। এই ধরনের LM-IC গুলো পাওয়া যায়, বিভিন্ন ভোল্টেজের হয়, L7805, L7812 অর্থাৎ 12 ভোল্টের জন্য 12 ভোল্ট, L7809 অর্থাৎ 9 ভোল্টের জন্য, এবং এর 1 নাম্বার ইনপুট, 2 নাম্বার গ্রাউন্ড, 3 নাম্বার আউটপুট। তবে এইখানে একটা বড় ইস্যু হচ্ছে এই LM ব্যবহার করলে আপনি আউটপুট 1 এম্পিয়ারের বেশি পাবেন না, বরং উল্টা হয় যে 1 এম্পিয়ারের অনেক বেশি কম পাওয়া যায়, 800-700 মিলি এম্পিয়ারের মতো পাওয়া যায়। সো এত কম মিলি এম্পিয়ার দিয়ে দেখা গেছে আমরা যেহেতু 3 এম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করছি আউটপুটে কিন্তু আমরা 3 এম্পিয়ার পাচ্ছি না। সো আমার কাছে মনে হয় না এই LM ভোল্টেজ রেগুলেটর আইসি গুলো চার্জিং সেক্টরে, যদি আপনি এটাকে চার্জিং সেক্টরে ব্যবহার করেন তাহলে এটা অ্যাপ্লাই করা একদমই কোনোভাবে ঠিক হবে না। যদি হয় যে আপনি সরাসরি রাউটার অন্য কোনো কিছু চালাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি L7809, L7805, L7812 আউটপুট ভোল্টেজ অনুযায়ী LM রেগুলেটর আইসি গুলো হয় সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো এই কারণে আমি যেহেতু বলছি এই LM-IC ব্যবহার করব না। সো LM-IC বিভিন্ন মডেলের আমার এখানে আছে, আমি এগুলোর ডিটেলস বলছি না। তো আমরা না হয় LM নিয়ে পরবর্তীতে ডিটেলস একটা ভিডিও করব। পরের অপশন যেটা সেটা হচ্ছে আমরা এই যে আমরা ট্রান্সফর্মারটা ব্যবহার করে আমরা আউটপুটটা বের করেছি, এটাকে আমরা সেমিকন্ডাক্টর ডায়োডগুলো ব্যবহার করে, এই যে আমরা যে ডায়োডগুলো পূর্বে ব্যবহার করলাম এখানে, এই সেমিকন্ডাক্টর ডায়োড ব্যবহার করেও কিন্তু আমরা এই ভোল্টেজকে ড্রপ করে দেন হচ্ছে আমরা 15 ভোল্টে নিয়ে আসতে পারি। তবে এই ক্ষেত্রে একটা বড় প্রবলেম হচ্ছে এগুলো 0.3 ভোল্ট হচ্ছে ড্রপ করে। তো 0.3 ভোল্ট ড্রপ করলে আপনার যদি 4 ভোল্ট বা 5 ভোল্ট ড্রপ করতে হয় অনেকগুলো ডায়োড ব্যবহার করতে হবে। একটা বিষয় ভালো সেটা হচ্ছে আমরা আউটপুটটা প্রপারলি
3 এম্পিয়ারই পাবো, যেহেতু আমরা 3 এম্পিয়ারের ডায়োড ব্যবহার করছি। তবে আমার কাছে মনে হয় যে ডায়োড ব্যবহার করাটা অনেক বেটার ভোল্টেজ রেগুলেটর বা জেনার ডায়োড ব্যবহার করার চাইতে। আপনি ফিক্সড আউটপুটটা পাবেন এবং দেখাচ্ছি কিভাবে আপনার আউটপুটটাকে ড্রপ করবেন। সো এট ফার্স্ট আমরা একটা ডায়োড দিয়ে দেখি। আমরা এই একটা ডায়োড জাস্ট এই যে আমাদের পজিটিভ প্রান্তটা আছে, এটা হচ্ছে আমাদের কালো প্রান্তের সাথে থাকবে, আর সাদা দাগ দেওয়া অংশটা হচ্ছে আমাদের আউটপুট দিবে। সো আমরা জাস্ট এটাকে সরাসরি যদি এভাবে পেঁচিয়ে কানেকশন করে দিই, সো ভোল্টেজ বেড়ে গেছে। সো এই একটা বিষয় কিন্তু আছে, ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে কিন্তু ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ কমে এবং বাড়ে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এখন আমার ইলেকট্রিসিটির যে ফ্রিকোয়েন্সি এটা কিছুটা হয়তো বেড়ে গেছে, এই কারণে দেখেন আমার ইনপুট ভোল্টেজ কত ছিল 20 ভোল্ট থেকে 21 ভোল্টের কাছাকাছি, এখন দেখেন 21.67 ভোল্টে ভেরি করছে। এবং আমরা এখানে যদি দেখি আমাদের 21.4 ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 21.7 বা 6 আমরা পাচ্ছি, আর এখানে হচ্ছে 3 ভোল্ট যদি আমরা বাদ দিই তাহলে এখন এই যে 4 বা 3 ভোল্টেজ আমরা এখানে পাচ্ছি। কিছুটা কম আছে, 3 আসতো কিন্তু 3 আসে নাই, কারণ এটা অলমোস্ট 7 এর কাছাকাছি, ঠিক আছে। অর্থাৎ আমাদের তো 6 দেখাচ্ছে কিন্তু 6 এর পরের কিন্তু মানগুলো দেখাচ্ছে না, এই কারণে হচ্ছে আমরা এইখানে দেখতে পাচ্ছি 2 ভোল্টের মতো ড্রপ করছে, আসলে ড্রপ হচ্ছে 3 ভোল্ট। তো এটাকে আরো প্রপার ভাবে দেখার জন্য আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একসাথে আরো অনেকগুলো ডায়োডকে কানেকশন করব। যদি আপনি আরো ডায়োড বাড়াতে চান কিভাবে বাড়াবেন, একটা ডায়োডের সাথে আরেকটা ডায়োড। সো এখানে দেখেন এটার পজিটিভ গেল, এটা নেগেটিভ, দেন হচ্ছে এইটার নেগেটিভের সাথে এটার পজিটিভ, দেন হচ্ছে এভাবে একটার পর একটা সাজিয়েছি 4টা ডায়োড। তো আমরা যদি 0.3 ভোল্ট করে হয় তাহলে কত হয়, 1.2 ভোল্ট হচ্ছে আমাদের ড্রপ করবে 4টা ডায়োডে। সো এইভাবে আপনার অনেকগুলো ডায়োড ব্যবহার করে ড্রপ করতে হবে। তো আমরা 4টা ডায়োড দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে ড্রপটা হয় বা কত ভোল্টেজ ড্রপ হয়। তো 21.7 আছে, এরপর যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন 21.4, দেন যদি আমরা দেখি 21.1 3 ভোল্ট ড্রপ হয়েছে, দেন যদি আমরা দেখি 20.9, সো এই যে আরো 3 ভোল্ট ড্রপ। এরপর যদি আমরা লাস্টের প্রান্তটা দেখি 20.6, অর্থাৎ আমরা 0.3 ভোল্ট করে হচ্ছে ড্রপ করতে পারছি। এভাবে আপনি যদি অনেকগুলো ডায়োড ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনি এক সময় 15 ভোল্ট বা 14.4 ভোল্টে নিয়ে আসতে পারবেন, বা 14.5 বা 6 ভোল্ট। তো দেন হচ্ছে আপনি চার্জ করতে পারেন। ডায়োডের দাম যেহেতু কম, সেই হিসেবে আপনার খরচটা কম পড়বে এবং আউটপুটটা আপনি পারফেক্টলি পাবেন। তবে ওই যে একটা প্রবলেম আছে, যদি ইনপুট ভেরি করে ফ্রিকোয়েন্সি তাহলে আউটপুট ভোল্টেজটাও কিছুটা ভেরি করবে। সো এখন হচ্ছে ফাইনাল যেটা আমি নরমালি ব্যবহার করে থাকি এবং আমার কাছে মনে হয় সবচেয়ে যুক্তিগত দিক থেকে পারফেক্ট আউটপুট পাওয়া যায়, বা আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম ভোল্টেজ লেভেলটাকে সেট করে নিতে পারছেন, সেই প্রক্রিয়াটাই দেখব। 2596 বাক কনভার্টার, অর্থাৎ ডিসি থেকে ডিসি বাক কনভার্টার একটা মডিউল। সো আউটপুট হচ্ছে 2 এম্পিয়ার দেয় ম্যাক্সিমাম, যদিও বলা হয় 2 থেকে 3 এম্পিয়ার, কিন্তু 3 এম্পিয়ার কখনোই যায় না, এটা বিভিন্ন টেস্ট বিভিন্ন জন করেছেন। সো আউটপুট 2 এম্পিয়ার পাওয়া যায়। সো আপনি যদি আউটপুট 2 এম্পিয়ারের ব্যবহার করতে চান তাহলে আপনি এটা দিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। সো এরকম না যে আমাদের 3 এম্পিয়ারেই ব্যবহার করতে হবে। সো সেই সমস্ত ক্ষেত্রে আপনি চাইলে এই বাক কনভার্টারটাও ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আমরা কিন্তু অলমোস্ট পূর্বে অনেকগুলো ভিডিওতেও ব্যবহার করেছি LM2596 এই বাক কনভার্টার সার্কিটটা। এবং এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা ভোল্টেজ এবং এম্পিয়ার দুইটাকেই ভেরি করে কনস্ট্যান্ট আপনি কারেন্টটাকে সেট আপ করে দিতে পারবেন। কারণ আপনি চাচ্ছেন 2 এম্পিয়ার বা 3 এম্পিয়ার সেট করে দিতে কনস্ট্যান্ট এম্পিয়ার, সেটা আপনি সেট করতে পারবেন। সো আমার যতটুকু ধারণা এটাও 2 এম্পিয়ারের মতো হয়তো আউটপুট দেয়, যেহেতু আমি এখন এটা দিয়ে প্র্যাকটিক্যাল কাজ করি নাই, সো এটা সম্পর্কে একটু আমার ধারণা কম। তো এই যে এই ছোট্টগুলো আছে না, এই ছোট বাক কনভার্টারগুলো, এগুলো ব্যবহার ভুলেও করবেন না 3 এম্পিয়ারের সেক্টরে। সো এগুলো দেখবেন যে লাগাবেন, লাগানোর কিছুক্ষণ পরে হয়তো পুড়ে টুরে বা জলে টলে নষ্ট হয়ে যাবে বা হিট হয়ে নষ্ট হয়ে যাবে। সো এই ছোট্ট টাইপের জিনিসগুলো হচ্ছে ছোট ছোট কাজের জন্য, ওকে। সো এইগুলো ব্যবহার করবেন না। এই বাক কনভার্টারটা দেখেন, এটা কিন্তু অলমোস্ট 20 এম্পিয়ারের জন্য ব্যবহার করা হয়। সো আমাদের এই ক্ষেত্রে 20 এম্পিয়ার তো কোনো দরকার নাই, এটা ওভার প্রাইসড হয়ে যায়, এটা যে প্রাইস। সো আমাদের ট্রান্সফরমার দিয়ে যদি আমরা একটা চার্জার তৈরি করি তাহলে অ্যাডাপ্টারের প্রাইস এর থেকে অনেক কম পড়ে। সো তাহলে কি আমাদের অ্যাডাপ্টারটাই বেটার হতো। তবে ট্রান্সফরমারের একটা বিষয় হচ্ছে লাইফ টাইম আপনার চলবে। আপনি যতদিন এই ট্রান্সফরমারে পানি টানি পড়বে না বা ট্রান্সফরমারের ভিতরে কয়েল টয়েল নষ্ট হবে না, ততদিন আপনি ব্যবহার করতে পারবেন। সো অ্যাডাপ্টার কিন্তু অত টেকসই হয় না এবং আউটপুটটা পিওরভাবে পাওয়া যায় না। সো আপনি এখানে ফিক্সড একটা আউটপুট পাবেন, 3 এম্পিয়ার ট্রান্সফরমার থেকে 3 এম্পিয়ারই পাবেন, বা কিছুটা কম বা বেশি পাবেন। কিন্তু অ্যাডাপ্টারে কিন্তু সবসময় কমই পাওয়া যায়। দেখা গেল 5 এম্পিয়ারের অ্যাডাপ্টারে আপনি 3 এম্পিয়ার পাচ্ছেন না, এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা এই ধরনের বাক কনভার্টার ব্যবহার করব না, এটা আমাদের ওভার প্রাইস। তো এটা আছে 9 এম্পিয়ারের, সো এটা ব্যবহার করতে পারেন। তারপরও বলবো আমি এটাও ওভার প্রাইসড, এটাও সেম ক্যাটাগরির বাক কনভার্টার। XL4016 মনে হয় এটার মডেল নাম্বার। হ্যাঁ, এই যে XL4016, এটা আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি চান যে না আমার একদম প্রপার খুব ভালো একটা আউটপুট চাই এবং লং লাস্টিং চাই, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে 9 এম্পিয়ারের, এটার মধ্যে আপনি ভোল্টেজ এবং এম্পিয়ার দুইটাকেই কন্ট্রোল করতে পারবেন এটা ব্যবহার করে। এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা আমার পছন্দের দুইটা কারণ হচ্ছে, একটা হচ্ছে ডিসপ্লে আছে, আর আরেকটা হচ্ছে আপনি আউটপুটটা আসলে 2 এম্পিয়ার পাবেন, 3 এম্পিয়ার পাবেন না। যদি 3 এম্পিয়ার আপনি ব্যবহার করতে হয় তাহলে
একটু ভালো মানের সার্কিট ব্যবহার করতে হবে। তো বাক কনভার্টার মডিউলের মধ্যে 3 এম্পিয়ারের আছে, যেমন আমি দেখাই। আমি এটা মূলত ব্যবহার করব একটা সময়। আপনারা যদি চান ভিডিও, এটার উপর একটা সেপারেট ভিডিও আসবে। এই সার্কিটটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে 5 এম্পিয়ারের বাক কনভার্টার এবং এটার মডেল নাম্বার হচ্ছে JK-J5X, এলসিডি ডিসপ্লে আছে। এটা যদি ব্যবহার করেন আপনি 5 এম্পিয়ার না হলেও 3 এম্পিয়ার একদম ফিক্সড আউটপুট পাবেন। এই যে এই সার্কিটটা, সো এটা দিয়ে আমরা সেপারেট আরেকটা ভিডিও করব। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, কিন্তু এটার প্রাইসটা একটু অনেক বেশি পড়ে যায়। সেই হিসেবে আমি মূলত আমার এই ডিভাইসের জন্য আমি সিলেক্ট করব আমাদের এইটা। যদি আপনার মনে হয় যে ফিক্স 3 এম্পিয়ারে লাগবে, তাহলে আপনাদের যে রেকটিফায়ার ডায়োড ব্যবহার করে যে প্রক্রিয়াটা দেখিয়েছি, আপনারা সেটাকে ফলো করলেই বেটার হবে। সো আমরা এখান থেকে আমরা জাস্ট এটাকে এখন কানেকশন করে আমরা এর যে ভোল্টেজটা সেটাকে সেট করে আমরা এখান থেকে ব্যাটারি বা কোনো কিছু আমরা যদি ব্যবহার করতে চাই পারবো। সো আমি দেখাচ্ছি, খুব ইজি। এখানে দেখতে পাবেন যদি কাছ থেকে দেখেন, এখানে হচ্ছে আউট অপশন আছে, আউট প্লাস এবং আউট মাইনাস। আর এই পাশে দেখতে পাচ্ছেন ইন প্লাস এবং ইন মাইনাস। ইন প্লাস এই পাশে আছে আর এই পাশে হচ্ছে ইন মাইনাস। ইন প্লাস মাইনাসে হচ্ছে, ইন প্লাস হচ্ছে লাল তারটাকে কানেক্ট করবো আর ইন মাইনাসে কালো তারটাকে জাস্ট আমরা কানেকশন করে ফেলি। আমাদের এই সার্কিটের একটা সুবিধা হচ্ছে এখানে একটা পুশ বাটন আছে। আপনি যদি এটাকে প্রেস করেন তাহলে দেখতে পাবেন এই পাশে একটা লাল বাতি জ্বলে আছে, অর্থাৎ এইখানে ইন লেখা আছে, অর্থাৎ ইনের বাতিটা জ্বলছে, অর্থাৎ ইনপুট ভোল্টেজ পাচ্ছি 20.7 ভোল্ট। আর যখন আমরা প্রেস করছি আউটপুট ভোল্টেজটা দেখাচ্ছে 18.8 ভোল্ট। এখন আমরা যদি এই ট্রিমারটাকে ঘুরাই ধীরে ধীরে, তাহলে হচ্ছে আমরা এটার যে আউটপুট ভোল্টেজটা সেটাকে হচ্ছে আমরা কন্ট্রোল বা ভেরি করতে পারবো। সো আমরা এটাকে হচ্ছে 14.4 ভোল্টে সেট আপ করবো। সো আমার একটা লিড অ্যাসিড ব্যাটারি আছে, মূলত আমি এটাকে দিয়েই এখন চার্জে বসাবো। তার জন্য মূলত আমি এই পুরো সেট আপটাকে তৈরি করেছি, প্লাস আপনাদের জন্য একটা ভিডিও, কমপ্লিট একটা ভিডিও তৈরি করতে পারলাম। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অ্যাটলিস্ট অনেকগুলো কনসেপ্ট পেয়েছেন। 4টা কনসেপ্ট আমি শেয়ার করেছি আপনাদের সাথে, তবে প্র্যাকটিক্যাল একটা অপশন বা 2টা অপশন দেখাই নাই। ওই 2টা আসলে দেখানোর প্রয়োজনও নাই। যে 2টা আমি প্র্যাকটিক্যালভাবে এক্সপেরিমেন্ট করে দেখালাম, আশা করি এই 2টার একটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনি প্রপার একটা আউটপুট বা চার্জার তৈরি করতে পারবেন, যেটা হচ্ছে আপনার লম্বা সময় রান করবে। সো গাইস, আমাদের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।